নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকের অনুষ্ঠানটি আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সুখের সংসার দেয় কোন গ্রহ? প্রত্যেকটি মানুষই সুখে শান্তিতে বাঁচতে চায়, কিন্তু প্রত্যেকটি মানুষের কপালে বা সব মানুষের কপালে কিন্তু সুখ লেখা থাকে না। সুখের পেছনে রয়েছে গ্রহদের কৃতিত্ব এবং জন্মছকের মধ্যে কিছু গ্রহ যারা সুখকে কন্ট্রোল করে, এই গ্রহগুলো যদি ভালো অবস্থানে থাকে তাহলে একজন মানুষ সুখের সংসার পায়। নচেত এই গ্রহগুলো যদি খারাপ হয়ে থাকে বা পীড়িত হয়ে যায় তাহলে একজন মানুষ যে অর্থ উপার্জন করতে পারবে না তা কিন্তু নয়, কিন্তু একজন মানুষের সুখ বা শান্তি কী জিনিস সে ভুলে যাবে আস্তে আস্তে করে। যেমন আমরা মেয়েদের জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটাকে বিবাহিত জীবন বা বিবাহের কারক গ্রহ হিসাবে মানি, মেয়েদের বিবাহ ক্ষেত্রে বৃহস্পতিকেও দেখা উচিত। আসলে বৃহস্পতিকে দেখা এই কারণে উচিত কারণ মঙ্গল বিবাহ বা বিবাহিত জীবনের অবস্থাগুলোকে নির্দেশ করে, কিন্তু বৃহস্পতি একটি মেয়ের জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি ইন্ডিকেশন দেয় বা সংকেত দেয় সেই মেয়েটির জীবনে কতটা সুখ প্রাপ্তি হবে। দেখুন, যখন প্রশ্ন আসে সুখের সংসার দেয় কোন গ্রহ, তখন আমরা তিনটি গ্রহর দিকে অবশ্যই তাকাবো। সেটা আমরা লিখেছি যে বৃহস্পতি, চন্দ্র এবং শুক্র, এই তিনটি গ্রহের দিকে আমরা তাকাবো এবং এই তিনটি গ্রহ যদি জন্মছকের মধ্যে ভালো পজিশনে থাকে তখনই কিন্তু সুখ প্রাপ্তি হতে পারে। তার সঙ্গে সঙ্গে একটি পজিটিভ যোগ জন্মছকে থাকতে হবে। সেটা বৃহস্পতি চন্দ্রের জীবযোগ হতে পারে, সেটা বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে যদি আমি দেখি শুক্র, এরকম যোগ ক্রিয়েট হতে হবে। এরকম একটা পজিটিভ যোগ কিন্তু লাগবেই লাগবে। এই বৃহস্পতি শুক্রের যোগও কিন্তু খুব ভালো এফেক্ট দেয় কোনো কোনো ক্ষেত্রে। এবার দেখুন, আমরা যদি ধরে নিই যে একটা কর্কট লগ্নের ছক, তাহলে এই চতুর্থ ঘর থেকে আমরা সুখ বিচার করি, এইটা হচ্ছে ফোর্থ হাউস। তাহলে আমরা শুক্রকে দেখব চতুর্থ ঘরের অধিপতি। আবার আমি যদি কারোর মনে করি মেষ লগ্ন, তাহলে সেই মানুষটার কতটা সুখ প্রাপ্তি করবে তার জন্য আমি এই ফোর্থ হাউসটাকে দেখব, এটা হচ্ছে ফোর্থ হাউস। তাহলে ফোর্থ হাউসের অধিপতি জন্মছকের মধ্যে যদি ভালো স্থানে থাকে, অর্থাৎ নিজের মিত্রক্ষেত্র হবে এবং সেটা কেন্দ্র বা কোণ হবে। দেখুন, কোণে যদি থাকে তো সেটা খুবই ভালো। ধরুন লগ্নপতির এই যে চতুর্থ ঘরের অধিপতিটি জন্মছকের কোণে রয়েছে, মানে এর কোণটা, এই যে এর কোণ কি এইটা কোণ এবং এর কোণ হচ্ছে এইটা কোণ। তাহলে চতুর্থ ঘরের অধিপতি জন্মছকের কোণে রয়েছে। তাহলে একটা কন্ডিশন ক্লিয়ার হলো, সুখ প্রাপ্তির দিকে জাতক এগোচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন কি? চতুর্থ ঘরের অধিপতি যদি জন্মছকের মধ্যে পঞ্চম, নবম, দশম, একাদশ ঘরের মধ্যে থাকে তাহলে জাতক সুখের দিকে এগোচ্ছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি নিজে নয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি যদি চতুর্থ ঘরের মধ্যে পড়ে
তাহলেও সেই মানুষটার কিন্তু সুখের সংসার দেয়। জীবনের প্রচুর স্ট্রাগল করার পর সেই মানুষটা কিন্তু ধীরে 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 সুখ প্রাপ্তি করতে পারে, অর্থাৎ তার সংসারটা সুখের সংসার, ভরিয়ে গুছিয়ে সংসার হয়ে যায়। এটা দ্বিতীয় কন্ডিশন। তাহলে আমরা দ্বিতীয় ধাপও এগিয়ে গেলাম। এটাই আমরা প্রথম ধাপে বললাম, এটাই আমরা দ্বিতীয় ধাপে বললাম। এবার 3 নম্বর ধাপে দেখতে হবে চন্দ্র জন্মছকের মধ্যে কোনোভাবে পীড়িত হয়ে আছে কিনা। দেখুন, এর ক্ষেত্রে চন্দ্রই চতুর্থপতি, কিন্তু এটা সবার ক্ষেত্রেই দেখতে হবে, কারণ চন্দ্র হচ্ছে মানসিক শান্তির কারক গ্রহ। চন্দ্র গ্রহটি যদি একাধিক পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে সেই মানুষের মনে কিন্তু চট করে সুখ আসতে চায় না। সেই মানুষটা নানান অশান্তির মধ্যে ভোগে, সেই মানুষটার মধ্যে ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, সেই মানুষটা পারিবারিক সমস্যাকে নিয়ে জর্জরিত হয়ে থাকে। তাহলে চতুর্থ ঘরের মধ্যে শুভ গ্রহের দৃষ্টি সুখ প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়। চতুর্থ ঘরের অধিপতির ভালো অবস্থান, চতুর্থ ঘরের অধিপতি যদি ভালো জায়গায় থাকে, তাহলে পরেও কিন্তু সুখ টোটালি প্রাপ্তি করা যায়। অর্থাৎ সেই জীবনে যতই সংঘর্ষ স্ট্রাগল করুক না কেন, একদিন না একদিন সে কিন্তু সুখ প্রাপ্তি করতে পারবেই, তার সংসার কিন্তু সুখের সংসার হয়ে উঠবে। এবারে জন্মছকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েদের ক্ষেত্রে তো এই কন্ডিশনগুলো খুব সুন্দর মিলে যাবে, কিন্তু এই ছেলের ক্ষেত্রে একটি ছেলে বেশিরভাগ সময় বলে যে দাদা, বা আমরা সাধারণভাবেও জানি যে বহু ছেলেই বলে যে দেখুন, সংসারকে সুখের করতে পারে একজন মহিলা, তাই আমি যে মহিলাকে বিবাহ করব সেই মহিলাটি যদি ভালো হয় তাহলে আমার সংসার সুখের হবে। দেখুন, মহিলাটি ভালো হবে কি খারাপ হবে সেটা নির্বাচন করার জন্য সপ্তম ঘর রয়েছে। এটা যদি লগ্ন হয়, বৃশ্চিক লগ্ন যদি হয়, যেই লগ্নই হোক না কেন, লগ্নের সপ্তম ঘর, অর্থাৎ কার সঙ্গে আপনি বিবাহ করবেন, সে কেমন ধরনের হবে, এটা লগ্নের সপ্তম ঘর বলবে। কিন্তু আলটিমেটলি যার সঙ্গেই আপনি বিবাহ করেন না কেন, যেই মেয়ের সঙ্গে বিবাহ করেন না কেন, সেই মেয়ের জন্মছকে যদি বৃহস্পতি ভালো পজিশনে থাকে, তাহলে সেই মেয়েটির মাথা গরম হোক, চিল্লাচিল্লি করুক, যা ইচ্ছা করুক, সে সংসারকে গুছিয়ে রাখতে পারবে। এবং এই বৃহস্পতি যদি আরেকটা গ্রহ সহযোগিতা পেয়ে যায়, তাহলে পারে 100% করতে পারবে। সেটা হচ্ছে কি চন্দ্র বা শুক্র। দেখুন, চন্দ্র যদি একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে সংসার সুখের হয় না চট করে, কারণ সংসারের মধ্যে সব সময় একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে থাকে। চন্দ্র যদি শনির সঙ্গে বসে থাকে, চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, তাহলে পারে সবসময় দেখবেন ঘরের মধ্যে একটা চিল্লাচিল্লি নেগেটিভ বাতাবরণ থাকেই, মানসিক টেনশন বসে থাকে। চন্দ্র যদি শুভ গ্রহের দৃষ্টি পায়, বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি পেল, শুক্রের মতো গ্রহের দৃষ্টি পেল, তাহলে পারে কিন্তু একজন মানুষের সংসারটা খুব সুন্দর ডেভেলপ করে। সংসারটার মধ্যে একটা কি বলবো, সংসারের মধ্যে একটা পজিটিভ বাতাবরণ অনুভব করা যায়। এবার জন্মছকের মধ্যে আমাকে শুক্রকে দেখতে হবে। শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহটিকে অনেকেই অ্যাভয়েড করে যায়। শুক্র গ্রহটি যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলে থাকি। এই শুক্রের মধ্যে রয়েছে কিন্তু কলাবিদ্যার জ্ঞান। এই শুক্র যদি জন্মছকের মধ্যে ভালো হয়ে থাকে, তাহলে পারে কিন্তু একজন মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেই মানুষটা কিন্তু যেমন তেমন করে হোক, অর্থাৎ সাম দাম দণ্ডভেদ যেমন করেই হোক, নিজের সংসারকে সুন্দর করে রাখার চেষ্টা করে যাচ্ছে। এবারে একটি কথার মধ্যে কথাটি সীমাবদ্ধ নয় যে সুখের সংসার দেয় কোন গ্রহ। একটি গ্রহ দিতে পারে না সুখের সংসার, সুখের সংসার দিতে পারে এই 3টি গ্রহ মিলে। অর্থাৎ একজন মানুষের এই 3টি গ্রহকে ভালো হতে হবে, এবং একজন মানুষের চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই বা অশুভ গ্রহ নিজে বসে নেই, তাহলে তার সুখের সংসার আসবে। এরকম করে কিন্তু চতুর্থ ঘরের যদি পজিশনটাকে আমরা দেখি, তাহলে আমরা সুখের সংসার পাবে কিনা একজন মানুষ এটা বুঝতে পারবো। এবারে ধরুন, একজন মানুষ হয়তো প্রচুর অর্থ উপার্জন করে, প্রচুর ডেভেলপ করেছে, নিজে প্রচুর সংঘর্ষ করে নিজেকে উন্নত করেছে বা ডেভেলপ করেছে, তার পয়সা কড়ির কোনো অভাব নেই, কিন্তু তার সংসার সুখের নয়। সে স্ত্রীকে নিয়ে প্রবলেমে আছে, সন্তানকে নিয়ে প্রবলেমে আছে, বাবা মাকে নিয়ে প্রবলেমে আছে, বিভিন্ন প্রবলেম, মানে বাড়ির মধ্যে সব মেম্বারকে নিয়ে প্রবলেম আছে। তখন কি করতে হবে? একটা কাজ খালি করে দিন তাকে কি করতে হবে? সুখের সংসার দেয় কোন গ্রহ? তাহলে এই গ্রহটার মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করে চন্দ্র। তাহলে চন্দ্র যদি সেই লগ্নের জন্য, অর্থাৎ সেই জাতক যেই জাতকের সুখ নেই, সেই জাতকের জন্য যদি চন্দ্রের সঠিক প্রতিকার করা যায়, তাহলে সুখ প্রাপ্তি হবে। যদি চন্দ্রের জন্য মন্ত্রপাঠ করা যায়, তাহলেও সুখ প্রাপ্তি হবে আস্তে আস্তে করে। এবং যদি ধরুন
চন্দ্রের প্রতিকার করা যাচ্ছে না এমন লগ্ন, যেমন কিছু কিছু লগ্নের ক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করা যায় না, সেক্ষেত্রে আপনি বৃহস্পতির প্রতিকার করুন। অর্থাৎ এই সুখের গ্রহগুলোর প্রতিকার বা মন্ত্র জপ, প্রতিকার মানে স্টোন প্রতিকার সর্বদা নয়, কবচ প্রতিকার হতে পারে। দেখুন কবচ প্রতিকারের মধ্যে কি হয়, গ্রহের নেগেটিভ ফলটা আসে না, কারণ যেহেতু এটা পুজো পাঠ জনিত একটি প্রতিকার, সেই কারণে নেগেটিভ জনিত ফল আসে না। যারা হয়তো তন্ত্র নিয়ে কাজ করে, সঠিক তন্ত্র নিয়ে কাজ করে, তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারবে। কিন্তু বিষয় হচ্ছে যে স্টোন প্রতিকার সব ক্ষেত্রে চলে না, সেটা বিচার্য বিষয় যে চলবে কি চলবে না। কিন্তু এই গ্রহগুলোর যদি মন্ত্রপাঠ করা যায়, এই গ্রহগুলোর যদি পুজো অর্চনা করা যায়, তাহলে পারে কিন্তু সুখ অবশ্যই প্রাপ্তি হবে। তাহলে সুখ একজন মানুষের জীবনে সুখের সংসার হবে কি না তার ক্ষেত্রে, সে জীবনে যতই উন্নতি করে, যতই যেরকমই জায়গায় যাক, আমরা বহু মানুষ দেখেছি যে হয়তো প্রচুর অর্থ উপার্জন করছে, কিন্তু সে একটা সময় যখন আমাদের কাছে আসে তখন কিন্তু বলে, দাদা আমি জীবনে প্রচুর অর্থ উপার্জন করি বা নিজেকে ডেভেলপ করার জন্য সব কিছু করি, কিন্তু ঘরের মধ্যে আমার সুখ নেই। ঠিক আছে, ঘরের মধ্যে যখনই যাই তখনই কিন্তু একটা নেগেটিভ বাতাবরণ। তাহলে চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহের প্রভাব কিন্তু সর্বদা ঘরের মধ্যে একটা অশুভ বাতাবরণ তৈরি করে রাখে, এবং সেই মানুষটা কিন্তু চট করে সুখ প্রাপ্তি করতে পারে না। তাহলে সুখ প্রাপ্তি করতে গেলে একজন মানুষ যদি মনে করে আমি সুখ প্রাপ্তি করব, সুখের সংসার তৈরি করব, তার জন্য কিন্তু কোনো সামান্য বিষয় নয়, এইগুলোর পুজো মন্ত্র অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের শুক্রের প্রত্যেক দিন পুজো, মন্ত্র জপ এগুলো করে যেতে হবে, বা এদের সঠিক প্রতিকার করতে হবে। তাহলে একজন মানুষ কিন্তু সুখের সংসার অবশ্যই প্রাপ্তি করতে পারবেই পারবে।